Namaste, I'm Sudha Murthy. I'm extremely happy and grateful to UEM, University of Engineering and Management at Jaipur, honoring me with their doctorate on 22nd of February. I would have loved to come, but due to other commitments which have come, on the field tour and which are very essential in my work, I have to attend that and I'm not able to come to Jaipur and receive it personally. I feel really sorry for that, but I'm sure people will understand, management understand my difficulties. All graduating students, I wish them all the best in their future life and tell them Shubhaste Panthano. Oh traveler, may you be successful because they are entering into the new world after graduating. I congratulate UEM giving such a good education to students and making them good citizens. I wish them all the best. If time permits sometime, definitely I will come and visit UEM. Once again, thank you for honoring me doctorate from your university. I thank Vice Chancellor, Professor, Chancellors of this university. Dhanyavad, Jai Hind, Sudha Murthy. স্বাগতম, নমস্কার। বছরটা শেষ হতে চলল। বছরটা শেষ হতে চলল প্রাপ্তি যোগ কি হয় না, সালতামামি করেন যে অনেকেই, যে পেছনে ফিরে তাকা এবং দেখা অনেক কিছু হয়েছে। এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা যেমন ঘটেছে, আমাদের মহিলা ক্রিকেট তেমন চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের T20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও যখন আলোচনা করছি তখন রাশিয়ার সঙ্গে একটা বিরাট ডিল হলো আমাদের ভারতবর্ষে। ফলে নানান দিক রয়েছে, নানান জায়গা রয়েছে। নতুন বছর যেটা সামনে আসছে আর কয়েকটা দিন বাদে, সেটা তো ইয়ার অফ ইলেকশন বলা যেতে পারে। তাই তাকিয়ে দেখে আমাদের UEM এর পক্ষ থেকে আমরা যেটা মনে করি যে একটু ভাবনা থেকে এরপরে আগামী দিন কি করব, পরের পর্বগুলোতে সেটা আলোচনা করা যাবে। ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইজ এ বিগ নেম। ফলে তাদের সোসাইটিকে তারা অনেক দিয়েছেন, তাদের কাছ থেকে আমাদের প্রাপ্তি অনেক হয়েছে। সেই প্রাপ্তির জায়গা থেকে ছোটোখাটো কিছু প্রশ্ন। আমার বাঁদিকে রয়েছেন ডিরেক্টর অফ IEM গ্রুপ প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, নমস্কার। এবং আমার ডান দিকে রয়েছেন UEM জয়পুর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর বিশ্বজয় সেন, নমস্কার। কি পেলাম? আপনি আপনার জায়গাটা থেকে বলুন। মানে আপনি যদি জেনারেলাইজ করে জিজ্ঞেস করেন কি পেলাম, দেখুন আমি তো টেকনোলজির লোক, আমি একটু টেকনিক্যালি তাহলে বলি যে কি পেলাম। দুরকম ভাবে বলা যেতে পারে। এক হচ্ছে যে IEM UEM গ্রুপে আমাদের কি ডেভেলপমেন্ট হলো, আর আমরা বলতে পারি যে ইন জেনারেল ওয়ার্ল্ড কি পেল। দেখুন আমি মনে করি ইন জেনারেল ওয়ার্ল্ড যেটা পেল সেটা পুরো নতুন নয়, কিন্তু তার মানে একটা বড় ডেভেলপমেন্ট 2025-এ হলো। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা নতুন নয়, কিন্তু আমরা একটা জিনিস নিয়ে প্রচুর কথা বলছি, সেটা হচ্ছে এজেন্টিক AI। এই জিনিসটা কিন্তু এটাও 2025-এই হলো, এটাও বলাটা ঠিক নয়, কিন্তু 2025 এর অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আর এর অ্যাকচুয়াল ইউজ, প্র্যাকটিক্যাল ইউজটা দেখালো বা দেখলাম আমরা। এজেন্টিক AI নিয়ে অনেকেই অনেক কথা বলে, আপনারা টার্মটা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু শুনেছেন যেমন সেরকমই আবার এটা নিয়ে অনেক রকম মানে লোকের হয় না যে এক কথা আরেক কথা আরেক কথা আরেক কথা হতে 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 অনেক ভুলভাবে তথ্যটা এগিয়ে গেছে অনেকভাবে। তা এজেন্টিক AI একটু খুব শর্টে বলে দিই, মানে জিনিসটা একটু বোঝানোর জন্য। মানে এজেন্টিক AI মানে AI অ্যাজ এজেন্টস। আমরা বলি না যে মানুষ AI এর সাথে ডিল না করে হিউম্যান বিং এর সাথে ডিল করতে ভালোবাসে, রোবটের সাথে ডিল করতে ভালোবাসে না। কার সাথে ডিল করতে ভালোবাসে? হিউম্যান বিং এর সাথে। যেমন একটা এক্সাম্পল বলি, আপনি যখন ফোন করেন, আপনাকে যদি বলে যে এইটা করার জন্য তুমি 1 দাবাও, ওটা করার জন্য 2 টেপো, ওটা করার জন্য 3 টেপো, আপনি খুঁজে 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 পৌঁছানোর চেষ্টা করেন সেই অপশনটায় যেটা টিপলে আপনি একজন লোকের সাথে কথা বলতে পারবেন। ভেবে দেখুন, আই থিঙ্ক ইউ ক্যান রিলেট, যারা দেখছেন রিলেট করতে পারেন। যদি কখনো বলে 9 দাবান, তাহলে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ধরবে, আপনি তাড়াতাড়ি 9টা দাবান, যে লোকের সাথে কথা বলি আমি। আপনি পছন্দ করেন না যে রোবটের সাথে কথা বলবেন। একদম একদম খুব একদম ঠিক কথা।
তা এজেন্টিক এআই এই জায়গাটাকে হ্যান্ডেল করছে। মানে ধরুন আপনি বললেন যে আমি একটা বেড়াতে যাব, একটা বেড়াতে যাওয়ার এক্সাম্পলটা এখানে সব থেকে ভালো, আমি অন্য এক্সাম্পলেও আসবো, যে আমি বেড়াতে যাব, তা আমার তার জন্য টিকিট কেটে পুরো বেড়াতে যাওয়ার ব্যবস্থাটা করে দিতে হবে। তা সেটা আপনি কি করেন, আপনি খোঁজেন এমন একজন ট্রাভেল এজেন্ট, টার্মটা এজেন্ট আমি ইউজ করছি, ট্রাভেল এজেন্ট, যে আপনার টিকিট করে দেবে, সস্তা অপশনটা আপনাকে বলবে যে এটা সব থেকে সস্তা অপশন, তুমি এটা নেবে কি না। আপনি যদি বলেন হ্যাঁ আমি এটা নেব, তখন সেই অনুযায়ী সে টিকিটটা করে আপনাকে পাঠাবে। এইটাই তো আপনি খোঁজেন, একজন এজেন্টকে খোঁজেন। নিশ্চয়ই এজেন্টিক এআই হচ্ছে এক্স্যাক্টলি সেই জিনিসটা, একটা এআই অ্যাজ অ্যান এজেন্ট। আপনি এআইকে বললেন যে আমি আসছে মাসে পুরো ইউরোপ ট্যুর করতে চাই, আমাকে তুমি ব্যবস্থা করে দাও। এজেন্টিক এআই যেটা বলবে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার বাজেট বলো। এআই আপনাকে জিজ্ঞেস করবে বাজেট বলো, আপনি তাকে একটা বাজেট বলে দিলেন, ও তখন সেই বাজেট অনুযায়ী পুরো ওয়েবসাইট অ্যান্ড অল দোজ থিংস, বিভিন্ন ওয়েবসাইট ঘেটে ঠেটে আপনাকে সমস্ত অপশন সমেত একটা মেল পাঠাবে এআই, বা একটা অপশন দেখাবে তোমার এই অপশনগুলো আছে, তুমি চুজ করো যে তোমার জন্য আমি এই হোটেলটা কাটবো, এই ফ্লাইটটা কাটবো, এইটা কাটবো। আপনি ফাট করে দেখে নিন, হ্যাঁ ঠিক আছে এই ফ্লাইটটা ভালো, এটা কাটো, এই হোটেলটা কাটো, এটা কাটো। আপনার পুরো হোটেল কেটে ফ্লাইট কেটে একদম আইটিনারি শুদ্ধ রেডি করে আপনাকে এআই দিয়ে দেবে। বেশ, এআই অ্যাজ অ্যান এজেন্ট, যেমন ট্রাভেল এজেন্টকে এআই রিপ্লেস করে দিচ্ছে। খুব সিম্পল, অনেক সময় এটা একটা এক্সাম্পল দিলাম, আবার একটা এক্সাম্পল, এটাই হচ্ছে এজেন্টিক এআই। এবার একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন ফর এক্সাম্পল আপনি আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করবেন, এবার তার জন্য একটা উপায় হতে পারে, আপনি সমস্ত ওয়েবসাইট ঘেটে ঢেটে বার করছেন কোন স্কুলে কি, কোন স্কুলে কত ফিস, কোন স্কুলে কি পড়ায়, কোন স্কুলে কোন বাচ্চা কি ভালো বলেছে কি খারাপ বলেছে, এসব খুঁজলেন। এটা একটা উপায় হতে পারে, কাজটা আপনি নিজে করলেন। না করে আপনি এআই এজেন্টকে আবার বললেন যে আমি আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করাবো, মোটামুটি মাসে এত ফিস দিতে পারবো, তুমি অপশন বার করে দাও, আমি এই জায়গায় থাকি, একটু ধারে কাছে হলে ভালো হয়, এই টাইম থেকে এই টাইমে আমি ফ্রি আছি, এই সময়ের মধ্যে আমি বাড়ি থেকে বাচ্চাকে স্কুলে দিয়ে আসতে পারি। আপনি জিজ্ঞেস করলেন, আপনাকে সঙ্গে সঙ্গে ও এই স্কুলের অপশন দিয়ে দিল, কোন স্কুলে কোন জায়গায় কোন স্কুলে কত ফিস, বললো যে আপনাকে সাজেস্ট করলো যে এই স্কুলটা আপনার জন্য আমার বেস্ট মনে হচ্ছে, এটা আপনার বাড়ি থেকে এত কিলোমিটার দূরে, এবং আপনার মানে এই ফিজের মধ্যে আপনার স্কুলটা হয়ে যাচ্ছে, এবং এই পজিটিভ ফিডব্যাক আছে আপনার স্কুলটা সম্বন্ধে, এতগুলো ভিডিও আছে পজিটিভ ফিডব্যাকের, এই নেগেটিভ পয়েন্টস এই স্কুলটা সম্বন্ধে বিভিন্ন ভিডিওতে বলা হয়েছে। পুরো এআই আপনাকে খুঁজে বলে দিল। এবারে আপনি চুজ করে বলে যাচ্ছে এই স্কুলটা, ও সঙ্গে সঙ্গে সেই স্কুলের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠিয়ে দিল, আপনার হয়ে ফিল আপ করলো, আপনার একটা সই রিকোয়েস্ট করলো, আপনি সইটা ওকে ডিজিটাল সিগনেচারটা দিয়ে দিলেন, করে ও পুরো অ্যাপ্লিকেশন প্রসেস ক্লোজ করে দিল। বুঝতে পারলেন? একটা এআই এজেন্ট কিছু এই এজেন্টিক এআই এর ডেভেলপমেন্টটা আমরা 2025-এ সবথেকে বেশি দেখলাম। এটা একটা বিরাট পাওনা। এবার দেখুন এটা ভালো না খারাপ তার মধ্যে আমি কিন্তু আবার যাচ্ছি না। এবার আপনি বলবেন সবই যদি এই করে তাহলে এআই করে তাহলে আমরা কি করব, আমি সেই তর্কে এখন যাচ্ছি না। দেখুন সেটা তো আমার হাতে নয়, আমিও যেমন এআই বানাই, লক্ষ লক্ষ লোক এআই বানাচ্ছে, ফলে সেটা নিয়ে তর্ক করার জায়গাটাও আজ আর নেই, বিকজ এআই ইজ দেয়ার অ্যান্ড এআই ইজ দেয়ার টু এক্সিস্ট, এসে গেছে এবং এটা থাকবে। বেটার ইজ শিখে নেওয়া, আমরাও শিখে নিই এজেন্টিক এআই। তাই আমরা IMUM গ্রুপের পক্ষ থেকে যেটা করছি, আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে এজেন্টিক এআই শেখাচ্ছি, এবং এজেন্টিক এআই ডেভেলপ করা, এজেন্টিক এআই ইউজ করা, দুটোই শেখাচ্ছি। 2025-এ আপনারা ধারাবাহিকভাবে ডেফিনেটলি 2025-এ আমরা ইনিশিয়েটিভটা নিয়েছি, কারণ এজেন্টিক এআই তো ওয়ার্ল্ডকে নিল 2025-এ। 2025-এ উই হ্যাভ টেকেন দিস স্টেপ যে প্রত্যেকটা স্টুডেন্ট এজেন্টিক এআই শিখবে, এবং এজেন্টিক এআই শুধু শিখবে না, এজেন্টিক এআই এর নতুন জিনিস, নতুন অ্যাপ বানাতে পারবে, নতুন কোড বানাতে পারবে। আমরা এরকম কিন্তু এই অ্যাকশন নিয়েছি। 2025-এ আরেকটা জিনিস আমরা দেখলাম, অনেক পুরনো টেকনোলজি, আমি কিন্তু আবার বলছি 2020 কোভিডের আগের টেকনোলজি, এজ এআই টেকনোলজিটা কিন্তু 2020-র আগে। কাজে আমি যদি আজকে বলি এটা নতুন টেকনোলজি, অনেকেই আমাকে বলবে না এটা নতুন টেকনোলজি নয়, কিন্তু 2025-এ আমরা এর গ্রোথ দেখলাম। কেন গ্রোথটা দেখলাম জানেন? আমেরিকার কারণে। আচ্ছা, আমেরিকা 2025-এ এই তো জিনিসটা আপনি সব থেকে বেশি দেখলেন, আমেরিকা বলল সব ডেটা আমরা লক করে দেবো, ডেটা কোনো ওয়ার্ল্ড যাতে আমাদের ডেটা না অ্যাক্সেস করতে পারে সেই ব্যবস্থা করব, ডেটা সিকিউরিটি ইমপ্লিমেন্ট করব। ডেটা সিকিউরিটি মানে কি? আমার ডেটা ইউজ করে ওর এআইকে দিয়ে সব বানিয়ে নিচ্ছে, আমি এগুলো করতে দেবো না। তার ফলে কি হলো, বিভিন্ন কান্ট্রিজ বললো তাহলে তার নিজের ডেটা চাই, আমি আমেরিকার ডেটা অ্যাকসেপ্ট করবো না। তাহলে নিজের ডেটাই যদি করি তাহলে অনচিপ এআই ইউজ করবো। অনচিপ এআই মানে কি? যে এআইটা আমি ইন্টারনেট থেকে অ্যাক্সেস করে আনছি, সেই সব ডেটা আমি আমার চিপে ফিড করে রেখে দেবো, ইন্টারনেট ছাড়া আমার এআই চলবে।
ফর এক্সাম্পল আমি আমার এআইকে দিয়ে, এই যে এখানে ফোনটা আছে, ফোনটা দিয়ে আমি একটা ছবি তুললাম, এটা বলে দিল যে এটা গ্লাস, আমি এটা ধরলাম, ও বলে দিল এটা একটা গ্লাস, এটা তো এআই। তো এই এআইটা ইন্টারনেটের সাহায্যে এই কারণে হচ্ছে, কারণ গ্লাসের যত ছবি, সমস্ত ছবি ওই ইন্টারনেট থেকে আনছে, এনে মেলাচ্ছে যে এটা গ্লাস কিনা, তারপর বলছে হ্যাঁ এটাও গ্লাস। এইভাবে এআই কাজ করে। এজ এআই মানে হচ্ছে আমার পুরো এআই, যত গ্লাসের ছবি, সব গ্লাসের ছবি আমার ফোনেই রয়েছে। স্মল প্রসেসিং এর জন্য এটা সম্ভব, যে আমি কি জিনিস চিনবো, তাহলে যত অবজেক্ট হতে পারে সব অবজেক্ট আমি আমার ফোনের মধ্যেই রেখে দিলাম, উইদাউট অ্যাক্সেস টু ইন্টারনেট। আমি যেই ধরলাম, ও বলে দিল যে এটা একটা গ্লাস। এজ এআই, এআই অন চিপ, এর ডেভেলপমেন্ট আমরা খুব বেশি 2025-এ দেখলাম। 2025-এ আমরা স্পেশাল টেকনোলজি, মানে যেটাকে আমরা বলবো স্পেশাল টেকনোলজি বললে একটু সেটা বুঝতে অসুবিধা হতে পারে, যেটা বললে ভালো হয় সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি এবং এক্সটেন্ডেড রিয়েলিটি, যেটা আমরা বলে থাকি। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজ, মানে ইমার্সিভ সিস্টেম, ইমার্সিভ এআই মানে হচ্ছে যে আমি একটা চশমা পরলে আমার মনে হবে যে আমি একটা জায়গায় বসে আছি, অন্য কোনো জায়গায়, সে আমি লন্ডনে বসে আছি। এবারে লন্ডনের স্ট্রিটসটাকে আমাকে ভালোভাবে, আমাকে তার মানে বাদিক ঘুরলে ডান দিক ঘুরলে লন্ডনের স্ট্রিটস দেখতে পারবো, কোন রাস্তা দিয়ে যাব। এবার সেখানে এআই এর প্রয়োজনীয়তা, কেননা আমি এবার যে আমি ট্রাভেল করছি, আমি তো হেঁটে হেঁটে এবার পুরো লন্ডনটা ঘুরবো না, অনেক টাইম লেগে যাবে। আমি যদি একটা চশমাও পরি, পরে আমি এই আপনার এই সিটিভিএনের স্টুডিওতে বসে আছি, কিন্তু যে চশমাটা পরলাম আমার মনে হলো যে না আমি লন্ডনে বসে আছি, লন্ডনের রাস্তায় ঘুরছি। এবার যদি আমি হেঁটে হেঁটে ঘুরি, তাহলে যতটা টাইম অ্যাকচুয়াল সিস্টেমে লাগে হেঁটে হেঁটে ঘুরতে ততটাই টাইম লাগবে, বা আমাকে বিভিন্ন পয়েন্ট সিলেক্ট করে করে ওই পয়েন্টে যেতে হবে। মানে প্রত্যেকটা বাড়ির পাশ দিয়ে সেটা না করে আমি যদি এআই এর সাহায্যে বা বলে আচ্ছা কোন বাসটা কখন আসবে, এই বাসটায় আমি চাপবো, রিয়েল ফিলিংটা চাইছি, সত্যি সেই বাসটা এলো, আমি যেন দেখতে পেলাম, আমি সত্যি সেই বাসটায় উঠলাম, আমি উঠছি না, কিন্তু আমি ভার্চুয়াল রিয়েলিটিতে আমার ওই ফিলিংটা আসছে যে আমি ওই বাসটায় চললাম। তার মানে যে এআইটা আমার অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে কাজ করে, সেই এআইটাই আমায় অগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল ওয়ার্ল্ডে আনতে হলো, যে বাসটা আসবে, সেই বাসটা কখন আসবে বলে দেওয়া, তুমি এই বাসটায় চড়ো, এই বাসটা করে এই জায়গায় এখন যাও, এখান থেকে ওখানে তুমি ওই বাসটা করে যাও, এই সব কিছু আমাকে আবার বলতে হচ্ছে। তাহলে সেই এআইটা কোথায়? সেই এআইটা কিন্তু হচ্ছে আমার ভার্চুয়াল ওয়ার্ল্ডে। এই টেকনোলজিটা 2025-এ আমরা ভীষণভাবে দেখতে পেলাম। 2025-এ আমাদের ভেহিকল, আমরা যে ইলেকট্রিক ভেহিকল নিয়ে এত কথা বলেছি, ইলেকট্রিক ভেহিকলে ব্যাটারি সাইজ অলমোস্ট হাফ আমরা অ্যাচিভ করলাম। 2024 অব্দি যা করেছি, 2025-এ অলমোস্ট তার হাফ জায়গায় আমরা চলে গেলাম। মানে এখন আমরা এই যে ব্যাটারিকে নিয়ে, এত ভারী ব্যাটারি কোথায় রাখবো, এত জায়গা, এর কনস্ট্রেন্টটা অনেক কমে গেল। আমরা যেসব ব্যাটারি ইউজ করতাম লিথিয়াম আয়ন থেকে আস্তে আস্তে সোডিয়াম আয়ন অ্যান্ড বেটার টেকনোলজির দিকে ব্যাটারি ভেহিকেলেও আমরা যেতে শুরু করলাম। এই সমস্ত টেকনোলজি আমরা পেলাম, এবং 2025-এ আমরা এই সমস্ত টেকনোলজি আমাদের IMUM এর স্টুডেন্টদের পড়ানো শুরু করলাম, এবং তাদেরকে আমরা নেক্সট ওয়ার্ল্ডের জন্য রেডি করছি। দেখুন, আবার আপনি যখন আমার এই কথাগুলো শুনছেন, তখন আপনার এটা মনে হতে পারে যে আপনারা এত এআই যদি করেন তাহলে মানুষ কি কাজ করবে। দেখুন, আমি আবারও বলবো, মানুষ কি করবে না করবে সেটা আমি এই মুহূর্তে, আমি অ্যাজ আ টিচার যেটা ভাবছি, যে ওয়ার্ল্ড কিন্তু ঠিক খুঁজে নেবে যে সে কি কাজ করবে। পৃথিবী কোনোদিন বসে থাকেনি। যখন কম্পিউটার এসেছিল তখনও প্রশ্ন উঠেছিল যে মানুষ কি করবে, কিন্তু মানুষ তার কাজ ঠিক খুঁজে নিয়েছে, এবং সেটাকে, সেই নতুন টেকনোলজিকে ধরে তাকে এগোনো খুঁজে নিয়েছে। যখন জেন এআই তৈরি হলো, তখন সবাই বলছিল জেন এআই আছে, জেন এআই যদি এআই ছবি এঁকে দেয়, এআই পোয়েট্রি লিখে দেয়, তাহলে মানুষ কি করবে। দেখুন, মানুষ আবার এজেন্টিক এআই খুঁজে পেলো, এজেন্টিক এআই তৈরি করার জন্য লক্ষ 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 হাজার হাজার ইঞ্জিনিয়ার লাগলো। ফলে মানুষ কিন্তু ঠিক খুঁজে নেবে যে কি কাজ করতে হবে তাকে। কিন্তু আমার কাজ অ্যাজ আ টিচার হচ্ছে আমার স্টুডেন্টদেরকে নেক্সট টেকনোলজির জন্য তৈরি করা, নেক্সট ওয়ার্ল্ডটার জন্য রেডি করা। IMUM গ্রুপে আমরা সেই কাজটা করছি। কাজে IMUM গ্রুপে আমি এই ব্যাপারটা নিয়ে আমি খুব খুশি বা কনফিডেন্ট যে যেসব স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হচ্ছে, তারা কিন্তু ডিপ্রাইভড হচ্ছে না টেকনোলজি থেকে। তারা কিন্তু আজকে নেক্সট ওয়ার্ল্ড যেটা ডিজার্ভ করে, সেই নেক্সট ওয়ার্ল্ডটা তারা পাচ্ছে, সেটা তারা শিখছে। আমরা IMUM গ্রুপে সুপার কম্পিউটার বসালাম, সুপার কম্পিউটার বসিয়ে সুপার ইন্টেলিজেন্স ল্যাব বানালাম। এই সুপার ইন্টেলিজেন্স ল্যাব বসালাম বা সুপার কম্পিউটার বসালে কি আমাদের এখন স্পেস অফ ওয়ার্ক অনেক বেশি। আমরা এখন এই লক্ষ 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 ডেটা এআই এর মধ্যে ভরতে পারি,
বোর্ডে যা টেকনোলজি নিয়ে সারা পৃথিবী কাজ করছে সেই লেভেল অফ টেকনোলজি নিয়ে আমরা কাজ করতে পারি, কারণ আমরা সুপার কম্পিউটার অত বড় জায়গা, অত বড় স্পেস, অত ফাস্ট রান টাইম আমরা পেয়ে গেছি, যেটা ইন্ডিয়ায় আর কেউ পায়নি। জোর গলা হয়েছে, আর কেউ পাইনি, আমরা পেয়ে গেছি। সেই রকম একটা জায়গা ইউজ করে আমরা আমাদের স্টুডেন্টদের শেখাচ্ছি। সুপার কম্পিউটার আমরা পেলাম। আমরা এতে 2025-এ অনেক পেটেন্ট আমরা ফাইল করলাম, পাবলিশ করলাম। সেই পেটেন্ট থেকে মানে স্টুডেন্টরা সেই পেটেন্ট করার ফলে মানে তারাও শিখলো যে পেটেন্ট কি করে করতে হয়, নতুন টেকনোলজি তাদের নামে হলো, স্টুডেন্টদের নামে হলো। এটা আমাদের IMEM গ্রুপের একটা বিরাট ব্যাপার যে এত টেকনোলজি, প্রায় 100-র ওপরে পেটেন্ট, যদি ডিজাইন পেটেন্টকে ইনক্লুড করা যায়, অ্যাকচুয়াল পেটেন্টও এবং ডিজাইন পেটেন্ট দুটো মিলিয়ে যদি আমরা ধরি, প্রায় 100+ পেটেন্ট আমরা 2025 সালে পেয়েছি। এটা আমাদের একটা বিরাট ব্যাপার। আমরা 2025 সালে অনেক রিসার্চ পেপার, প্রায় পার স্টুডেন্ট আমরা যদি ভাবি অ্যাটলিস্ট একটা করে রিসার্চ পেপার আমরা পাবলিশ করতে পেরেছি। পার স্টুডেন্ট আমরা যদি বলি হাজারো রিসার্চ পেপার আমরা পাবলিশ করেছি। আমি এই ব্যাপারে আবার আপনাকে জিজ্ঞেস করবো, আমি একটু ছোট্ট করে জিজ্ঞেস করে নিচ্ছি। প্রফেসর চক্রবর্তী, আমি কিছুক্ষণ আগে দেখছিলাম যে এক গায়ক আরেক গায়ককে বলছেন, আমাদের প্রসিদ্ধ গায়ক, আমি নাম বলছি না ইচ্ছে করে, যে তিনি গান গেয়েছেন, তার কণ্ঠস্বর পুরো পাল্টে দিয়ে হেমন্ত মুখার্জির গান এসেছে। এইবারে ইতিবাচক দিক যেমন 2025, এটাও একটা নেতিবাচক দিক। এবং প্রথমেই আমি বলবো যে সিনিয়র প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, তাকে আমরা মিস করেছি কিন্তু 2025-এ, and it's a big miss আমি মনে করি। I like to tell you one thing, that the innovation in technology and management is the most important thing that our students should inculcate. India was a country which used to see famine every 2-3 years, and millions of people used to perish because of starvation. Today, India, because of the innovative work of our scientists, has become a net exporter of food items. You will be happy to learn that India is the largest exporter of rice in the world. India is the second largest exporter of wheat in the world. India is great. From newspaper and TV channels, if you see, sometimes you feel gloom, but I tell you, things are not like that. Things are very bright. Whatever India has done in last 10 years, India has not progressed so much in last 500 years. Whatever India will be doing in coming 5 years, the number of graduates that India will be producing in coming 5 years will be more than the civilization, whole world civilization has produced since the time of inception. When I was a student, we had 700 seats in engineering. Today it is 7,000 seats. So many people get an opportunity. But at the same time, remember, because of the globalization of the world, the competition is fierce, and to be one amongst the recipient of the benefit, one has to be very efficient, effective, with its strong domain knowledge, with strong discipline. I have been asked by some students that I should speak in Hindi. I don't know, because 80% of the student this year has come from Bihar and Jharkhand. It's a very happy situation that they have done very well in joint entrance competitive examination. I can tell you one thing, I worked in America, I worked in Canada, I have traveled so many countries, but believe me, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। जिस देश में प्यार में हम कहते हैं भगवान को बांसुरी वाला, हम जिस देश का वासी है, जिस देश में गंगा बहती है, रहीशों से रहीशों भी कोई भिखारी का पास हाथ जोड़ के कहते हैं माफ करो भाई, पैसा नहीं है। इस देश के वासी है हम, इसको आगे बढ़ाने का है। Market is flooded with Chinese products. We buy it because it's cheap. But believe me, by buying a Chinese product, you are cutting your opportunity of getting a job, because they are taking away all our jobs.
It is up to you to prove to the world that India is the best. You are the best, and I believe you can do it. You can do it. You can do it. I have given my whole life for IEM, and I'm satisfied to tell that it was successful. I have seen my own students working throughout the world with their head high. Please keep your head high. May God be with you. Thank you. আমি সম্প্রতি প্রফেসর চ্যাটার্জির কাছ থেকে তার কথা আগের এপিসোডে দেখাচ্ছিলাম। যদি কিছু বলেন এই ব্যাপারটা, যে এটা নেগেটিভ সাইডটা কি হতে পারে? দেখুন, আমরা তো দুজনেই খুব প্যাশনেট অ্যাবাউট টেকনোলজি, আর আমরা তো IMUM এ খুবই প্যাশনেট অ্যাবাউট টেকনোলজি। আমরা টেকনোলজি বা ইনোভেশনের একদম লিডিং এজে আছি। নেগেটিভ ব্যাপার যেটা হচ্ছে সেটা মানে সাইকেলটা প্রত্যেক কিছু বছর অন্তর অন্তর হচ্ছে, তো আমরা সেই সাইকেলটার মধ্যেই আছি। সেটা হচ্ছে এই যে যখন ইনোভেশন আসে তখন এক্সিস্টিং যে যন্ত্রপাতি বা এক্সিস্টিং যে মেথডসগুলো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তখন বেশ কিছু লে অফ যেমনি হয়, আবার বেশ কিছু নতুন রিক্রুটমেন্ট হয়। এটা নতুন নয়, যখন টাইপরাইটার এলো এটা হয়েছিল, যখন প্রিন্টিং প্রেস এলো এটা হয়েছিল, যখন কম্পিউটার এসছিল এটা হয়েছিল, যখন ইন্টারনেট এসছিল এটা হয়েছিল, যখন এই যে হাই প্রসেসিং চিপসগুলো এসছিল এটা হয়েছিল, ল্যাপটপ এসছিল এটা হয়েছিল। এখন এআই আসাতে বা এআই এবং রোবটিক্স দুটো মানে মিশ্রণ হওয়াতে আবার আমরা এটা দেখতে পাচ্ছি আবার একটা সাইকেলে চেঞ্জ হচ্ছে। মানে আমরাই, যেমনি প্রফেসর বিশ্বজিৎ চ্যাটার্জি বলেন, আমরাই একটা সুপার কম্পিউটার বানিয়েছি এবং আমাদের সেখানে যে কাজগুলো হতে 10 দিন সময় লাগতো সেটা এখন 30 মিলি সেকেন্ডে হচ্ছে। 30 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ডও লাগছে না, যেটা হতে 10 দিন লাগতো, ঠিক আছে? তো বুঝতেই পারছেন যে তাহলে ভাবা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে ধরুন যেগুলো বছর খানেক লাগতো সেগুলো এখন কয়েকদিন লাগবে, যে ক্যালকুলেশন গুলো। তো ন্যাচারালি তখন যে রিসার্চাররা 1 বছর 2 বছর ধরে একটা প্রবলেম নিয়ে কাজ করতো সেটা তারা হয়তো 1 মাসেই করে ফেলতে পারবে বা 10 দিনে করে ফেলতে পারবে। তাহলে তাদের অনেকটা সময় ফাঁকা হচ্ছে, তারা আরো কাজ করতে পারবে। আবার এটাও অনেকে বলতে পারেন যে আগে তোমরা একটা কাজের জন্য 10 জন রিসার্চার নিতে, এখন সেই কাজটা হয়তো 3 জন 4 জনে হয়ে যাবে। তো তখন আমরা কি করব, যে আমরা আরো রিসার্চের পরিধিটা আরো বাড়িয়ে দেবো, ঠিক আছে? কিন্তু এটা ট্রু যে নেগেটিভ পয়েন্ট যেটা বললেন, যে একটা চেঞ্জ হচ্ছে। যেমনি আমি কয়েকদিন আগে সান ফ্রান্সিসকোতে গেছিলাম, সেখানে দেখলাম ওয়েমো বলে একটা রোবোট্যাক্সি চলছে। রোবোট্যাক্সি মানে কি? মানে হচ্ছে আপনি অ্যাপ দিয়ে ট্যাক্সিটা ডাকলেন, ট্যাক্সিটার কোনো চালক নেই, কোনো ড্রাইভার নেই, সেটা পুরোটাই এআই দিয়ে সফটওয়্যার দিয়ে চলছে। ট্যাক্সিটা দিলেন আপনি, জিপিএস যেরকম আমাদের এখানে জিপিএস এ করি, দিলেন ডেস্টিনেশনে গিয়ে আপনাকে নামিয়ে দিল। তো এটা এবারে প্রশ্ন হচ্ছে যে আপনি কি পেছনে বসেছিলেন না সামনে? না, পেছনে, সামনে বসার জায়গা নেই, কিন্তু এটা অলরেডি চলে এসেছে। ধরুন আজকে 2025, তো বুঝতেই পারছেন যে যা চলে আসে পৃথিবীতে সেটা ভারতবর্ষে 3-4 বছর 5 বছরের মধ্যে তো আসবেই। সুতরাং এটা কিন্তু আসবেই। যেমনি যখন ইভি এসেছিল, আমার মনে আছে ভারতবর্ষে অনেকেই বলছিল যে ওগুলো বিদেশি দেশে, ওগুলো আমাদের দেশে সম্ভব না, আমাদের এই রাস্তায় চলবে না। আরামসে চলছে, ইভি এখন হু করে চলছে, ইলেকট্রিক ভেহিকল, ইলেকট্রিক গাড়ি। বলেছিল লোকে ইন্ডিয়াতে চার্জিং কোথায় করবে, এখন ঘরে ঘরে চার্জিং, এসির চার্জিং পয়েন্ট থেকে টেনে নিচ্ছে, চার্জারের কোনো অভাব নেই, ঠিক আছে? সুতরাং এই যে ড্রাইভারলেস কারটাও কিন্তু ইন্ডিয়াতে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আসতে চলেছে। এবং এই যে ধরুন ব্যাটারি টেকনোলজিতে সোডিয়াম আয়ন ব্যাটারি, এই লিথিয়ামের সব প্রবলেম আপনারা জানেন, চায়না থেকে ইম্পোর্ট করা নিয়ে হাজার প্রবলেম।
সেটা কিন্তু সোডিয়াম আয়ন বা সলিড স্টেট টেকনোলজি দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। এবং আমরা এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের IMUM এ কাজ করছি। আমরা অলরেডি সুপার কম্পিউটার তৈরি করে ফেলেছি। আমরা অলরেডি, যেটা আমার বলতে খুব মানে ভালো লাগছে, যে ক্লাউড ডেটা সেন্টার তৈরি করে ফেলেছি, মানে যার জন্য মানুষ ডেটাটাকে বিদেশে পাঠাতো, আমরা নিজস্ব ইনহাউস ক্লাউড ডেটা সেন্টার করে ফেলেছি। এবং আমাদের ইনহাউস API করেছি যাতে অনলাইন লোকে আমাদের সুপার কম্পিউটারের GPU সাইকেলগুলো অ্যাক্সেস করতে পারে। তো সুতরাং আমাদের কিন্তু 2025-এ আমাদের ফাউন্ডার স্যার চলে গেছেন। তার দেখানো পথে আমরা এগোচ্ছি। আমরা কিন্তু বহু মানে কাজকর্ম করছি এবং আমরা সবকিছু কোলাবোরেটিভলি করছি বিভিন্ন IIT-র সাথে। IIT খড়গপুরের সাথে তো আমাদের বহু কাজ একসাথে চলছে। কয়েকদিন আগে IIT গান্ধীনগরের সাথে আমাদের কোলাবোরেটিভ কাজকর্ম শুরু হয়েছে। সুতরাং আমরা কিন্তু একটা বেনিফিটই দেখতে পাচ্ছি, ছাত্রদেরও দেখতে পাচ্ছি। কিন্তু যেটা আপনি বললেন যে প্রশ্নটা, যে কোনো কি নেগেটিভ ব্যাপার নেই? ওই যে দুই গায়কের কথা যেটা বললেন। নেগেটিভ ব্যাপার অবশ্যই আছে। নেগেটিভ ব্যাপারটা হচ্ছে যে নতুন লস পাস করতে হবে। অলরেডি আপনারা দেখেছেন বহু ফিল্ম স্টার কপিরাইট ফাইল করছে, যে নিজের মুখের কপিরাইট, যে কারণ AI তো নিজে ওটাকে মিমিক করে দিচ্ছে এবং নিজের গলা গানের গলার মানে ভয়েসের কপিরাইট, যে এবং হতেই পারে হেমন্তর যারা নেক্সট জেনারেশন তারা ওই কপিরাইটটা নিয়ে নেবে যে এটা করা যাবে না, ওনার এটা করা যাবে না। সুতরাং নতুন নতুন লসও পাস করতে হবে বা হচ্ছেও, যাতে AI আসার পর এই যে একটা নতুন অপরচুনিটি হয়ে গেছে, যেটা আগে লোকে ভাবতে পারতো না, সেটার জন্য তো লস থাকতে হবে। ঠিক সেরকম AI আসার জন্য, অটোমেশন আসার জন্য মানুষ অনেক বেশি কাজ করতে পারছে। তাহলে যে কাজটা হয়তো 100 জন করতো সেটা এখন 20-25 জনে করতে পারছে। তাহলে বাকিদের মধ্যেও কিছুটা তারা বেশি কাজ করছে, আবার কিছুটা লে অফও হচ্ছে। তো সুতরাং এটা একটা সাইকেল, আবার বলছি, এটা প্রথমবার নয়, এটা শেষবার নয়, এটা সমানে চলতে থাকে এবং এটা ফিউচারেও চলতে থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ বোথ অফ ইউ ডিয়ার প্রফেসর্স। এবং কি বলবো, খুব ভালো লাগলো এবং ভালো লাগার জন্যই ওরা আসেন। দে আর দ্য অ্যাসেট অফ ইন্ডিয়া, দে আর দ্য অ্যাসেট অফ ওয়েস্ট বেঙ্গল, দে আর দ্য অ্যাসেট অফ সিকিমিয়া। এটা আমি বিশ্বাস করি এবং ভীষণভাবে বিশ্বাস করি। আজকে এই অবধি, আবার সামনের সপ্তাহে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি।